হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। এখন প্রায় দুপুর 12টা বেজে গিয়েছে। দুপুরের রান্নার প্রস্তুতি নিতে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি রান্না করব সরষে ইলিশ। তো এই জন্য আমি কিন্তু সাইডে একটি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। আর এদিকে আমি একটি ডিমের খাসা এনেছিল ওর বাবা রাতে, তো সেটা এখন ধুয়ে নিচ্ছি। ফ্রিজে ডিম রাখার আগে না অবশ্যই ধুয়ে রাখাটা খুবই দরকার, কেননা ডিমের গায়ে অনেক পরিমাণ ময়লা থাকে। তো সেই ময়লাগুলো যখন ফ্রিজে রাখা হয়, ফ্রিজের ঘেমে তখন ওইটা পানিতে কাদা হয়ে যায়। তো ওই জন্য কিন্তু ডিমটা পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে। তো আমি ডিম সবসময় পরিষ্কার করেই ফ্রিজে রাখি। তো যাই হোক, আমি ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি ইলিশ মাছটাকে কেটে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এই তো আমি মাছটা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর মাছের ভেতরে কিন্তু অনেকটা ডিম ছিল। আসলে এই মাছটি না কেনা হয়েছিল অবরোধের সময়, যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে। তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী এগুলোকে চুরি করে মাছ মেরে বিক্রি করে। তো তখন কিন্তু খুব কম দামে পাওয়া যায়। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, ইলিশ মাছ দামের কারণে কিনে খেতেই পারি না। এত পরিমাণ দাম, জিনিসটা এত সুস্বাদু, কিন্তু কিনতে গেলে আমাদের সাধ্যে কুলিয়ে ওঠে না। তো এই জন্যে যখন অবরোধের সময় কম দামে বিক্রি হয়, তখন কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি অনেক বেশি করে মাছ কিনে ফ্রিজ লোড দেওয়ার। তো ঠিক ওই সময়ই আমার হাজব্যান্ড এই মাছটা কিনে এনেছিল। তো অনেকগুলো ডিম ছিল মাছের মধ্যে। আর ইলিশ মাছের ডিম খেতে আমার যে কী ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর শুধু আমার নয়, ইলিশ মাছ কম বেশি সবারই ভালো লাগে। আমার মনে হয় না এমন কোনো লোক আছে যার ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমি মাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর যেহেতু মাছের ভিতরে ডিম ছিল, যার কারণে মাছে কিন্তু ভেতরটা অনেক ফাঁকা ছিল। ডিমওয়ালা মাছ কিনলে কিন্তু মাছটা খুব ভালো পাওয়া যায় না। যাই হোক, এই তো আমি মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, এত বড় মাছের মাত্র কয়টা পিস বের হয়েছে। তো যাই হোক, এখন আমি রান্নায় চলে যাব। আর যেহেতু সরষে ইলিশ রান্না করব, তাই এখন সরষেগুলোকে বেটে নেব। তো সরষে বাটার জন্য আমি কিন্তু এখানে কিছুটা সরষে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। সরষে বাটার সঙ্গে যদি কাঁচামরিচ না দেওয়া হয় তাহলে কেমন যেন তেতো লাগে। তো এই জন্যে কিন্তু সরষে বাটতে গেলে অবশ্যই কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেবেন। তো যাই হোক, এই তো আমি শিলপাটায় কাঁচামরিচ, সরষে আর লবণ দিয়ে বেটে নিচ্ছি। আমি ব্লেন্ডার ব্যবহার করিনি। ব্লেন্ডার সবসময় ব্যবহার করতে কেন জানি আমার ভালো লাগে না। তো আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি সরষেগুলোকে আমি বেটে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি মূল রান্নায়। তো প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই রেসিপিটাতে সরিষার তেল দিলেই খুব ভালো লাগে। যেহেতু সরিষা ইলিশ, তো এখানে সরিষার তেলটা দিলে না ঘ্রাণ আরও বেশি ভালো আসে। তো যাই হোক, আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি সরিষা বাটাটাও অ্যাড করে দিয়েছি। আর এই তো এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কি আমার মতো ইলিশ প্রেমী কেউ আছেন? থাকলে একটু সাড়া দিয়ে যাবেন, তো আমার শুনে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে একটু কষিয়ে নেব, সামান্য পানি দিয়ে দেব। মশলাটা কষিয়ে তারপরে আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেব। তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী এখানে মাছের পিস ব্যবহার করেছি। আর এখানে অবশ্যই কাঁচা মাছ ব্যবহার করতে হবে। সরষে ইলিশে কিন্তু কাঁচা মাছ ছাড়া ভালো লাগে না। আর শুধু সরষে ইলিশ নয়, আমার মনে হয় সব ক্ষেত্রেই ইলিশ মাছটা কাঁচা রান্না করলে না বেশি ভালো লাগে।
আর যদি ভাজতে হয় তবে হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে রান্না করলে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি মাছগুলোকে মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব মাছগুলোকে। অল্প কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর তারপরে এই তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপরে ইলিশের যে ডিমটা ছিল, ডিমটাকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, কাঁচা দিইনি, তবে কাঁচা দিলেও কিন্তু ভালো লাগে। তো আমি হালকা করে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের ডিমগুলো, সেই ডিমগুলোকে কিন্তু একটু অ্যাড করে দিলাম। ইলিশ মাছের ডিমগুলো আমার যেমন খেতে ভালো লাগে ঠিক তেমনই দেখতেও ভালো লাগে। কেন বলুন তো? ইলিশ মাছের ডিমগুলো না কি সুন্দর 2টা ভাগে বিভক্ত থাকে, এত যে ভালো লাগে। আর অন্য মাছের ডিমগুলো কেমন এলোমেলো হয়ে যায়, ভাজতে গেলে কেমন হয়ে যায়। আর এই মাছের ডিমটা ভাজার পরে কি সুন্দর মনে হয় যেন একটা মাছের পিস ভেজে রাখা হয়েছে। তো যাই হোক, ভাজতে গিয়ে না দুর্ভাগ্যবশত একটা পিস আমার থেকে ভেঙে গিয়েছিল ডিমের। তো যাই হোক, এখন মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো দিয়ে একটু সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর তারপরে আমি ঝোলের জন্য হালকা পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে উপর থেকে আমি গোটা 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা হালকা একটু মাথা চিড়ে নিয়েছিলাম, তো তার থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। তারপরে হালকা একটু মাখা মাখা রেখে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও ভালো লেগেছিল অনেক। যেহেতু ইলিশের পর্ব শেষ, ওদিকে সরষে ইলিশ রান্না করা আমার কমপ্লিট। আর এখন আমি বেগুন ভর্তা করব, তার জন্য বেগুন পুড়িয়ে নিচ্ছি। তো বেগুন ভর্তার জন্য কিন্তু বেগুন পোড়ানোটাই আমার বেশি ভালো লাগে। অনেকেই আছে বেগুন হচ্ছে ভাতের উপরে দিয়ে না সেদ্ধ করে ভর্তা করে, সেটা আমার মোটেও ভালো লাগে না। তো আমি সবসময় বেগুন ভর্তা করলে পুড়িয়ে নিয়েই ভর্তা করি। তো যাই হোক, আমি 2টা বেগুন কিন্তু পুড়িয়ে নিয়েছি, এখন আমি ভর্তা করে নেব। আর ভর্তার জন্য আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমার যে কোনো রকমের ভর্তা খেতে কিন্তু শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না। তো যাই হোক, আমি সুন্দর করে এখন ভর্তাটা করে নেব। আর সঙ্গে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা সব রকমের খাবারেই কিন্তু ভালো লাগে। তাছাড়াও বেগুন ভর্তা দিয়ে কিন্তু গরম গরম রুটি খেতে অসাধারণ লাগে। আর বেগুন ভর্তাটা আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে। বেগুন ভর্তা করে দিলে আমার ছেলে কিন্তু ভাতগুলো খুব সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, যেহেতু সবগুলো রেসিপি খুবই পছন্দের, তো এগুলো রান্না করতে করতেই তৈরি করতে করতে কিন্তু আমার অনেকটা ক্ষুধা লেগে গিয়েছে, আমি এখন খেয়ে নেব। আর হ্যাঁ, বেগুন ভর্তা করার সময় কিন্তু অবশ্যই ভেতরটা একটু চেক করে নেবেন, ভেতরে কিন্তু বড় বড় পোকাও থাকতে পারে। আমি কিন্তু আগেই একটু ভেতরটা চেক করে রেখে দিয়েছিলাম, এখন শুধু ভর্তা করে নিলাম। ভাতটা তো আমি আগেই রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, তো ভাতটা কিন্তু অনেকটা আগেই হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকেও নামিয়ে নিয়ে একটু বেড়ে নেব। আসলে খাবারগুলো যেহেতু অনেক স্পেশাল, আর সেজন্যে প্লেটটাকেও না আমি একটু স্পেশালভাবে সাজাতে চাচ্ছিলাম। তো এই জন্যে আমি কিন্তু আমার মনের মতো করে প্লেটটাকে একটু গুছিয়ে নিয়েছি। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কারো যদি মনে হয় আমার কোনো কথাই বা কাজে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে সেই ভুলটা কিন্তু ধরিয়ে দিতে ভুলবেন না। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা রান্না বাড়া সব কিছু মিলিয়ে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। যাই হোক, এই তো আমি কিন্তু থালাটা আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। ওই যে কথাই আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। দেখতেই যদি ভালো না লাগে তাহলে তার গুণ বিচার কীভাবে করব? তো ওই জন্যেই আমি এই তো একটু গুছিয়ে নিলাম। একটি টমেটো কিন্তু আমি ফালি করে কেটে নিয়েছি, আর সঙ্গে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে থালাটা গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো? আমার এই থালাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি থালাটাকে আমার মনের মতো করে ডেকোরেশন করে আমার মনের মানুষটার সামনে গিয়ে উপস্থাপন করলাম। তো সে কিন্তু এই থালাটা দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল যে এত সুন্দর করে থালাটা গুছিয়ে আমাকে খেতে দিচ্ছ। ও নিজে খাচ্ছিল আর আমাদেরকেও খাইয়ে দিচ্ছিল, আর আমি না ওর মুখের দিকে তাকিয়েছিলাম যে ওর রিয়্যাক্ট কেমন হয়। তবে আলহামদুলিল্লাহ ওর রিয়্যাক্ট কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আগামীকালকে আরও ভালো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।